নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 11 আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। আপনি আজকে আমাকে শুনছেন মানে হচ্ছে আপনি হাসতে চান, আপনি হাসতে ভালোবাসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতি শুক্রবার এই মন খুলে হাসি এই সিরিজটিতে আমরা মূলত প্রাণ খুলে হাসার চেষ্টা করি। হাসির জন্য আমরা চেষ্টা করি, চর্চা করি হাসির। আজকেও কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের হাসির আড্ডায় চলে যাই। দুই বন্ধু এক চায়ের স্টলে বসে দোকানিকে বলছে, 1 কাপ চা 2 কাপে ঢেলে আমাদের দাও। তো দোকানি যখনই 2 কাপে ঢালতে যাবে ঠিক তখনই আরেকজন প্রবেশ করলো দোকানে। তো তখন ওই দুই বন্ধুর একজন বলছে, আচ্ছা 3 কাপে ঢেলে দাও। এর পর আরেকজন এলো। এবার ওরা বলছে, আচ্ছা 4 কাপে ঢেলে দাও। তারপর 4 কাপে ঢেলে দেওয়ার পর ওরা চা খেলো। খেয়ে যখন দোকানিকে বলল যে চায়ের দাম কত, দোকানি বলল, দাম দিতে হবে না বাবু, আপনারা কাপগুলো ধুয়ে দিয়ে যান। কাপগুলো ধুয়ে দিতে বলল। তারপর একদিন স্বামী স্ত্রীতে বসে গল্প করছে। তো স্ত্রী কোনো একটা কারণে স্বামীর উপর বিরক্ত। স্ত্রী বলছে স্বামীকে যে, তুমি আমার জীবন। স্বামী বলছে, তারপর? স্ত্রী বলছে, তুমি আমার। স্বামী বলছে, তারপর? স্ত্রী বলছে, তুমি আমার জীবন। স্বামী বলছে, আরে তারপরের লাইনটা বলো না। এবার স্ত্রী বলছে, এই জীবনের উপর আমার ঘেন্না ধরে গেল। জীবনের উপর ঘেন্না ধরে গেছে। এরপর ভবেশদা খুব গল্প করতে ভালোবাসেন। কোনো একটা বিষয়কে দারুণ বাড়িয়ে বলেন, বাড়িয়ে বলতে পছন্দ করেন। যদি হয় 2, ভবেশদা 20 বলবেন। তো এই জন্য ভবেশদা কোনো আড্ডায় বসলে উনি ওনার স্ত্রীকে বলেন যে, আমি যখন একটু বেশি বলে ফেলি তুমি আমাকে একটু চিমটি কেটে দিও। তো একদিন এরকম এক আড্ডায় ভবেশদা বসেছেন। আগেই বৌদিকে বলেছেন যে, আমি যখন গল্প বেশি দিয়ে ফেলবো তুমি চিমটি কাটবে। তো সেই মতো ভবেশদা শুরু করলো গল্প করা, গপ্প দেওয়া। ভবেশদা বলছে যে, গত 4-5 দিন আগে আমি একটা সাপ মেরেছি। সাপটা 10 হাত হবে। সবাই বলছে 10 হাত। বৌদি আস্তে করে চিমটি কেটেছে। এবার ভবেশদা বলছে, আরে ভাই মেপে তো আর দেখিনি, 10 হাত না হলেও 8 হাত তো হবেই। এবার বৌদি আবার চিমটি কাটছে। ভবেশদা বলছে, 8 হাত না হলেও 6 হাত তো হবেই। লোকজন, তার বন্ধুবান্ধব বলছে 6 হাত। বৌদি আবার চিমটি কাটলো। ভবেশদা বলল, আরে মেরেই তো ফেলে দিয়েছি, অত ভালো করে তো দেখিনি। 4 হাত যে হবে এ ব্যাপারে আমি নিশ্চিত। এবার বন্ধুরা বলছে 4 হাত হলেও বেশ বড়। বৌদি আবারও চিমটি কাটলো। ভবেশদা এবার রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, তুমি যতই চিমটি কাটো আমি 4 হাতের নিচে নামবো না। সাপ 4 হাতের নিচে হবে না, বেশিই হবে। চিমটি তুমি যত খুশি কাটো। সত্য বাইরে চলে আসলো। তো ছোটবেলায় আমরা এরকম গল্প শোনানোর জন্য যারা আমাদের বড়রা ছিলেন, কাকা দাদা যারাই ছিলেন, আমরা একেবারে মাথা খারাপ করে ফেলতাম। তো একবার এরকম আমাদের আমার ছোট কাকা তপন কাকা, আমরা সবাই ওনাকে ধরলাম গল্প বলার জন্যে। পাগল করে ফেললাম। কাকা প্রায়ই আমাদের ফাঁকি দিতেন। গল্প হয়তো এমন বলতেন যে
দাঁড়া খেতে পানি এইটুকু আমি জানি, এরকম ফাঁকি দিয়ে চলে যেতেন। তো সেবার আমরা খুব করে ধরলাম। এবার কাকা বলছেন যে কী ধরনের গল্প শুনতে চাস তোরা, হাসির, বুদ্ধির নাকি ভয়ের? আমরা বললাম বুদ্ধির, কিন্তু হাসিরও। তারপর কাকা আমাদের একটা খুব মজার গল্প বলেছিলেন। এখনও, তখন তো মজা পেয়েছিলামই, এখনও মনে পড়লে আমরা মজা পাই। গল্পটা আপনাদের আজকে শেয়ার করছি। এক রাজার একটা মেয়ে হয়েছে। তো রাজকন্যা খুব আহ্লাদি রাজকন্যা বিয়ে করতে চাইছে না। তো রাজামশাই একমাত্র মেয়ে বিয়ে করতে চায় না, এটা তো রাজার ভালো লাগবে না, কারণ এত বড় রাজ্য, এর উত্তরাধিকারকে হবে যদি মেয়ে বিয়ে না করে। তো রাজা রানী সবাই খুব মেয়েকে বলতে থাকলো যে বিয়ে করো। তো রাজকন্যা খুব বুদ্ধি করে একটা ফোন দিয়ে আটলো যে কীভাবে বিয়ে না করে থাকা যায়। তো রাজকন্যা রাজাকে বলল যে আমি বিয়ে করতে পারি একটা শর্তে, যে রাজপুত্র আমাকে গল্প শুনিয়ে সন্তুষ্ট করতে পারবে, আমি সেই রাজপুত্রকেই বিয়ে করব। রাজা চিন্তা করলেন, এ আর এমন কি, গল্প তো যে কেউ শুনিয়ে সন্তুষ্ট করতে পারে। রাজা তাড়াতাড়ি করে চারিদিকে যত রাজ্য আছে সব জায়গায় ঢোল পিটিয়ে দিলেন যে তার মেয়ে রাজকন্যা বিয়ে করতে রাজি হয়েছে। এবার পরের দিন থেকে সকল রাজ্যের, আশেপাশের সকল রাজ্যের রাজপুত্ররা একে একে আসতে থাকে। গল্পের বিশাল আসর জমে। রাজপুত্র যখন গল্প শেষ করে তখন রাজকন্যা বলে, তারপর? গল্প শেষ হয়ে গেলে রাজপুত্ররা আর তারপর বলতে পারে না। একে একে সকল রাজপুত্র জেলে যেতে থাকে, কারণ রাজকন্যার শর্ত ছিল যদি গল্প শুনিয়ে সন্তুষ্ট করতে না পারে তাহলে কারাগারে বন্দি হতে হবে। এভাবে সকল রাজ্যের রাজপুত্ররা একে একে কারাগারে যেতে থাকে। তো এই খবরটা ওই রাজ্যের এক কৃষকের ছেলের কাছে যায়। সে আসে এই রাজপুত্রদের মূলত বাঁচানোর জন্য রাজদরবারে। প্রথমে তার কাপড় চোপড় দেখে প্রহরী তাকে গেটে আটকে দেয়। তো উপরে দাঁড়িয়ে রাজকন্যা দেখে যে একজন ভেতরে প্রবেশের জন্যে খুব চেষ্টা করছে। রাজকন্যা উপর থেকে অনুমতি দিল যে তাকে আসতে দাও। এবারে সে কৃষকের ছেলে গল্প শোনাতে বসলো। সামনে সভাসদ সবাই বসে আছে। তো কৃষকের ছেলে গল্প শুরু করেছে। বলছে যে আমাদের রাজ্যে এমন বিশাল এক বট গাছ আছে, এত বড় যে এক মাথা থেকে অন্য মাথা দেখা যায় না। তো সে বট গাছে বিকেল হলেই একে একে ওই রাজ্যের যত পাখি আছে সে পাখিগুলো এসে সেই বট গাছে বসতে থাকে একেবারে বিকেল থেকে। রাজকন্যা বলছে তারপর সে কৃষকের ছেলে বলছে যে এভাবে সমস্ত রাজ্যের পাখিরা এসে সেই বট গাছে বসে রাতের বেলা, সেখানেই ঘুমায়। একদিন এক শিকারী এটা দেখলো যে এত পাখি এই বট গাছে বসে। তো শিকারী বুদ্ধি করলো যে যদি একটা এমন জাল বানানো যায় যে জাল দিয়ে পুরো বট গাছটাকে ঢেকে দেওয়া যাবে, তাহলে কত পাখি আমি একসাথে ধরতে পারবো। যেই চিন্তা সেই কাজ। শিকারী অত বড় একটা জাল বানালো। তারপর যখনই সে পাখি বসেছে মধ্যরাতে জাল দিয়ে পুরো গাছটাকে ঢেকে দিল। রাজকন্যা বলছে তারপর সে কৃষকের ছেলে বলছে যে তারপর সেই জালের মাঝখানে একটা জায়গায় কিভাবে যেন একটা ফুটো ছিল, সেটা পাখি তার ঠোঁট দিয়ে ঠুকরিয়ে সেই ফুটোটাকে আরেকটু বড় করলো, এমন একটা সাইজ করলো যেখান দিয়ে একটা পাখি বের হতে পারে। রাজকন্যা এবার কৌতূহলী হয়ে বলছে তারপর সেই ফুটো দিয়ে একটা পাখি বেরোলো। রাজকন্যা বলছে তারপর আরেকটা পাখি বেরোলো। রাজকন্যা বলছে তারপর। এবার সে কৃষকের ছেলে বলছে
তারপর আরেকটা পাখি, রাজকন্যা বলছে তারপর, সে বলছে ফুরুত, রাজকন্যা বলছে তারপর, সে বলছে ফুরুত। অর্থাৎ এত পাখি যে রাজকন্যা তারপর বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে, আর সে শুধু ফুরুত ফুরুত বলে উত্তর দিচ্ছে। রাজকন্যা এই কৃষকের ছেলের বুদ্ধির কাছে হার মানল, অবশেষে তাকে বিয়ে করতে হলো। আর আমরাও এই ফুরুত গল্পে খুব মজা পেলাম। আজকের হাসির আড্ডা এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী শুক্রবার হাসির আড্ডা নিয়ে। আমরা ফিরে আসব মন খুলে হাসি এই আড্ডায়। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।